বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের আগে সবশেষ কন্টেন্ট হোপফুলি, এবং সেই কন্টেন্টে আলোচনায় রয়েছেন দেশি কিছু ক্রিকেটার এবং ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে দেশি দুই বিদেশি দুই যে চারজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে পারবে, সেই ডিরেক্ট সাইনিং এ কোন দল এগিয়ে রয়েছে সেই আলোচনা। আপনারা ট্যাগলাইনে দেখছেন যে লিটনকে নিয়ে তুমুল ঝড়, এবং এই লিটন ঝড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার অপেক্ষা। আপনারা সবাই জানেন যে ফ্র্যাঞ্চাইজি গুলো 6টা ফ্র্যাঞ্চাইজি খেলছে এবারের বিপিএল এ, এবং 6টা দলই কিন্তু 12 জন লোকাল ক্রিকেটারকে তাদের ডেরায় ফিরিয়েছে, মানে দুটা করে 12 জন। কিন্তু এ ক্যাটাগরি থেকে, যেটা বাংলাদেশের বা দেশীয় ক্রিকেটারদের টপ ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটার এখন পর্যন্ত পিকড হয় নাই বাই দ্য ফ্র্যাঞ্চাইজ, এবং সেই 2 জন ক্রিকেটারের একজন হচ্ছেন লিটন কুমার দাস, যাকে নিয়ে এই আলোচনা আমি বলছি, এবং অপর এক ক্রিকেটার রয়েছেন তিনি হচ্ছেন নাইম শেখ। দুজনের এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট। নাইম শেখকে ক্যাটাগরি এ থেকে 50 লাখ টাকার ক্যাটাগরি, যেটা যদি কোনো দল আগ্রহী হতো নিয়ে নিত, তাহলে এটা নিয়ে আসলে নাইম শেখের থাকে না যে দেনা পাওনা বা লেনদেন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, তিনি যেতে চাচ্ছেন না কিন্তু জোর করে নিয়ে নিচ্ছে, এরকম কোনো সমস্যা ছিল না। তারপরেও নাইম শেখকে কেউ নেয়নি। 50 লাখে নাইম শেখকে কিনতে কোনো দল আগ্রহী হয় নাই। লিটনের ক্ষেত্রটা একদমই ডিফারেন্ট। টি20 ফরম্যাটের ক্যাপ্টেন, পারফর্মার, প্রত্যেকটা বিপিএল এই লিটন কুমার দাস পারফর্ম করেছেন বিভিন্ন সময়ে। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট যদি আমরা কম্পেয়ার করি, সেখানটায় তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। গতকালকের ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছেন। উইকেট কিপিং অপশন হিসেবে যে কোনো দলের জন্য একটা নির্ভরতা, ক্যাপ্টেন্সির বোনাসটা তো রয়েছেই। সেই লিটন কুমার দাস 6টা দল এবারের বিপিএল এ খেলছে, সেই 6 দলের কোনোটা দ্বারা পিকড হয় নাই। কেন? লিটনকে 50 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য কারণেই নাকি অন্য কোনো কারণ? যতটুকু আমি জানি যে লিটন কুমার দাস হি ওয়াজ আস্কিং অ্যারাউন্ড 1 crore প্লাস, 1 কোটি প্লাস তিনি চাইছিলেন যদি তাকে কোনো দল ডিরেক্ট সাইন করাতে চায়। লিটন যে এই 1 কোটি প্লাস নিজের মূল্যটা বাড়িয়ে চাইলেন, এইটা নিয়ে অনেকে আলোচনা করতে পারে। ভাই, লিটনের কোয়ালিটির ক্রিকেটারকে আপনি 1 কোটি দিয়ে নেবেন, এবং সেই সামর্থ্য যদি আপনি না থাকে তাহলে আপনি বিপিএল খেলতে আসাটাই উচিত হয়নি। সো লিটনের চাওয়া নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নেই। কেন? দ্বিতীয় পয়েন্ট, যেটা 50 লাখ তো তার বেস প্রাইস, এখান থেকে নিলামে ডাকা হবে। এর আগে যেমন যার মূল্য যেটা, সেই মূল্যেই ওই ক্রিকেটারকে কিনতে হবে, এর বেশি কাউকে দেওয়া সম্ভব না উইদাউট আনলেস ডিরেক্ট সাইনিং। কিন্তু লিটনের ক্ষেত্রে বা অন্য ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা রয়েছে, এবার যেহেতু প্লেয়ার্স ড্রাফট না, নিলাম, অকশন, এবং এই নিলামে ধরেন 3টা-4টা ফ্র্যাঞ্চাইজি লিটন কুমার দাসকে দলভুক্ত করতে চাইলো, তখন হুট করে, মানে যেহেতু ক্যাটাগরি 1, ওটা বেড়ে হবে 55, 5 লাখ করে বাড়বে, প্রত্যেকটা বিডে 5 লাখ করে বাড়বে, এবং এটা 2 কোটিতেও চলে যেতে পারে। কথার কথা বলছি, যদিও প্রত্যেকটা দল লোকাল প্লেয়ার্সের জন্য 4 কোটি 50 লাখের বেশি খরচ করতে পারবে না। আমি যেটা বলছিলাম যে লিটন কুমার দাস যেহেতু এখানে নিলামে উঠেছেন, 50 লাখ টাকার প্রাইস মানে 50 লাখ টাকায় তাকে কিনতে হবে বা তিনি বিক্রি হবেন, ব্যাপারটা এমনটা না। তার প্রাইস বাড়ার সুযোগটা রয়েছে। তাই লিটন কুমার দাস ডিরেক্ট সাইনিং এ কোনো দলের সাথে যান নাই। আজকে সবচেয়ে বড় ঝড়টা আমার কাছে মনে হয় লিটন কুমার দাসকে কেন্দ্র করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে হবে। উইকেট কিপিং অপশন, ইনফর্ম ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, লিটন মানে আপনি একসাথে 3-4টা অপশন পেয়ে যাচ্ছেন। সো লিটনের প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় যায় সেটা দেখার, এবং একইভাবে ক্যাটাগরি এর অবশিষ্ট ক্রিকেটার নাইম শেখকে কেউ কেনে কিনা সেটাও দেখার। ইন্টারেস্টিং পার্ট যেটা ক্যাটাগরি বি, এই ক্যাটাগরি থেকে কারা হট কেক, তার আগে কারা ফ্লপ কেক, সেই আলোচনাটা আমি করতে চাই। দেখুন, ক্যাটাগরি বি মানে 35 লক্ষ টাকার যে ক্যাটাগরিটা রয়েছে, এখানকার সবচেয়ে ডেঞ্জার জোনে থাকা ক্রিকেটার হচ্ছে জাকির আলী অনিক। ক্যাটাগরি বি তে রাখা হয়েছে। কেন জাকির আলী অনিক ক্যাটাগরি বি তে রয়েছে, আই হ্যাভ নো প্রপার আইডিয়া, আমাদের লিপু ভাই ভালো বলতে পারবে। এই ক্যাটাগরিতে আরো একজন রয়েছে জাকির আলী অনিকের সাথে যা দুর্বার কম্পিটিশন, একজন ন্যাশনাল টিমে, একজন ন্যাশনাল টিমের বাইরে সোশ্যাল মিডিয়াকে সব সময় হেলিয়ে দুলিয়ে রাখেন। জাকির আলী অনিকের সাথে যার ভয়ঙ্কর কম্পিটিশন, সেই ইয়াসির চৌধুরী রাব্বি। গতকালকে ইয়াসির চৌধুরী রাব্বি তার নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের ফেসবুক পেজ থেকেই লাস্ট বিপিএল এ কি করেছিলেন সেটা পোস্ট করেছিলেন, এবং সেটা নিয়ে আমরা দেখেছি মানুষের মধ্যে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া। ইয়াসির চৌধুরী রাব্বি এবং জাকির আলী অনিক, এই দুজনের প্রাইস 35 লক্ষ টাকা, মানে এদেরকে নিতে হলে ন্যূনতম 35 লাখ দিতেই হবে। একাধিক দল আগ্রহী হলে সেটা আবার বাড়বে। সো এই দুজন ক্রিকেটারকে কারা নেয়, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। স্পেশালি জাকির আলী অনিকের থেকেও আমি মনে করি ইয়াসির চৌধুরী রাব্বির ব্যাপারে আগ্রহটা কার বেশি।
হটকেক হিসেবে এখানটায় কারা রয়েছেন আপনারা যদি সেটা খোঁজার চেষ্টা করেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় হটকেক যাকে নিয়ে পারাপারি হয়ে যাবে, এবং তিনিও আই থিঙ্ক ডিরেক্ট সাইনিং এ রাজি হন নাই, 35 লাখে বিক্রি হতে রাজি হন নাই, নিলামে উঠুক তারপর দেখা যাবে প্রাইস কত। পারভেজ হোসেন ইমন ওপেনার, মারকুটে ব্যাটসম্যান, টি-20 ক্রিকেটে আপনি আসলে যেরকমটা চান, হয় টিকবেন না হয় আউট হয়ে চলে যাবেন, বল নষ্ট করবেন না, মাঝামাঝি কোনো কিছু না। গত ম্যাচেও বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে শুরুতে একটা দারুণ স্টার্ট দিয়েছেন। পারভেজ হোসেন ইমন রয়েছেন ক্যাটাগরি বিতে নাম্বার 6, এবং আপনি একই সাথে পারভেজ হোসেন ইমনকে দিয়ে অনেকগুলো কাজ করাতে পারবেন। বিসিবি বলছে তিনি উইকেট কিপিংও করতে পারেন, লেফট হ্যান্ড ব্যাট করতে পারেন, ওপেনিং করতে পারেন। সো ক্যাটাগরি বিতে জাকির আলী অনিক এবং ইয়াসির চৌধুরী রাব্বি যদি বোঝা হয়, তাহলে এই গ্রুপের এই ক্যাটাগরির সবচেয়ে হাই ডিমান্ডিং ক্রিকেটার তুমি পারভেজ হোসেন ইমন রয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আরো 3 জন ক্রিকেটারের নাম বললাম। মুশফিক মাহমুদুল্লাহ মানে যদিও তাদের ফর্ম ভর্তির দিকে, সময়টা শেষের দিকে, বাট বাংলাদেশের কনটেক্সটে তারা ম্যাটার করে। মুশফিক মাহমুদুল্লাহ কোন দলে যায়, কারা নেয়, এটা কিন্তু দেখার, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ক্রিকেটারদের এক্সপেরিয়েন্স রয়েছে, এদের বিপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, যে কোনো ধরনের ইন্টেন্স মোমেন্টে দলকে সেখান থেকে বের করার এক্সপেরিয়েন্সেস রয়েছে। সো মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ যে কোনো বিবেচনায়, যে কোনো দলের জন্য একটা বড় অ্যাসেট আমার কাছে মনে হয়। শামীম হোসেন পাটোয়ারি আরেকজন ক্রিকেটার, তাকে নিয়েও আমার কাছে মনে হয় যে একটা কারাকারি হওয়া উচিত। শামীম হোসেন পাটোয়ারি ন্যাশনাল টিমে কিছুটা অফ ফর্মে রয়েছেন, তাকে বাদ দেয়া নিয়ে লিপু এবং লিটনের মধ্যে যে ঘটনা ঘটেছে, বিশ্বকাপ স্কোয়াডে আমি যতটুকু মনে করি যদি ক্যাপ্টেন লিটন কুমার দাসের কল রাখা হয়, শামীম পাটোয়ারি মাস্ট বি দ্য পাওয়ার অফ দ্যাট স্কোয়াড। শামীম হোসেন পাটোয়ারি ঠিক পারভেজ হোসেন ইমনকে নিয়ে যেমনটা এখানটা একটা হাই নোটে কারাকারি হবে, শামীম পাটোয়ারি আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি এক্সপেন্সিভ ক্রিকেটার ফ্রম ক্যাটাগরি বি। এবং ঠান্ডা লেগেছে, প্রাইসটা এমনও হতে পারে যে ক্যাটাগরি এর কাউকেও ক্রস করে যেতে পারে, 50 লাখ ক্রস হয়ে যেতে পারে। ক্যাটাগরি সি তে গুরুত্বপূর্ণ কজন ক্রিকেটার রয়েছেন, তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিকেটার ক্যাটাগরি সি থেকে যদি আমরা খোঁজ করার চেষ্টা করি, তুমি সেটা হচ্ছে রিপন মন্ডল একজন। রিপন মন্ডলের পারফরমেন্স আপনারা দেখেছেন, ডেথ ওভারে দারুণ বল করেন, শুরুতে দারুণ বল করেন, টানা ইয়র্কার করতে পারেন। এবং এই ক্যাটাগরি থেকে আমার কাছে আরেকজন ক্রিকেটারকে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যিনি হতে পারেন যে কোনো দলের জন্য বড় অস্ত্র, সাব্বির রহমান, আপনাদের সবার প্রিয়। 22 লাখের ক্যাটাগরি সি, রিপন মন্ডল, সাব্বির রহমান, এই দুইজনকে নিয়ে দলগুলোর মধ্যে তুমি আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের কম্পিটিশন হওয়ার সুযোগ রয়েছে। এর বাইরে আলিস আল ইসলাম রয়েছেন এখানটায়, সাদমান ইসলাম রয়েছেন, এবং জাকির হাসান রয়েছেন, আকবর আলী রয়েছেন, রনি তালুকদার, তাইজুল ইসলাম, নাহিদ রানা, মোহাম্মদ মিঠুন, জয় রয়েছেন, ইবাদত রয়েছেন, আবু হায়দার, রনি রয়েছেন। বাট আমার কাছে মনে হয় যে এখানটায় রিপন মন্ডল বোলিং ওয়াইজ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হয়ে উঠতে পারেন ফ্রম ক্যাটাগরি সি। এবং সাব্বির রহমান শেষ পর্যন্ত কোন দলে যান, কত টাকায় যান, সেটা আজকে দেখার বিষয়। ক্যাটাগরি ডি নিয়ে কারাকারি হবে, একজনের প্রাইস শেষ পর্যন্ত 40-50 যদি হয়ে যায় কিচ্ছু করার থাকবে না। হাবিবুর রহমান সোহান কি করতে পারে সেটা তিনি করে দেখিয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপে, এবং সেই রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-20 ফরম্যাটে সেটা তিনি করে দেখিয়েছেন। হাবিবুর রহমান সোহান ক্যাটাগরি ডিতে রয়েছেন, এটাও আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, আরো বেটার ক্যাটাগরিতে তিনি থাকতে পারতেন। হাবিবুর রহমান সোহানকে নিয়ে যে কারাকারি হবে, 18 লাখের ক্যাটাগরি, হাবিবুর রহমান সোহানের প্রাইস 30 লাখ প্লাস হয়ে যাবে। আই থিঙ্ক আজকে যখন নিলামে উঠবেন হাবিবুর রহমান সোহান, ক্যাটাগরি ডিতে রাখাটাই তার সাথে আমার কাছে মনে হয় অন্যায় করা হয়েছে। তাকে নেয়ার জন্য প্রত্যেকটা দল ট্রাই করবে, এবং তার প্রাইস 30 লাখ প্লাস হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্যাটাগরি ডি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারেন হাবিবুর রহমান সোহান, এবং তাকে নিয়ে টানাটানি হওয়াটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাটাগরি মানে ডি ক্যাটাগরি পর্যন্ত যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনে যে ক্রিকেটারদের নাম বললাম তারা গোয়িং টু বি দ্য হট কেক ইন দ্য আপকামিং বিপিএল অকশন। এর বাইরে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান মোস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করিয়েছে, ঢাকা ক্যাপিটালস তাসকিন সাহেবকে করেছে, সিলেট করেছে নাসুম মিরাজ, নোয়াখালী সৌম্য সরকার, হাসান মাহমুদ, রাজশাহী নাজমুল শান্ত, তানজিদ হাসান, চট্টগ্রাম রয়্যালস তানভীর ইসলাম, শেখ মাহাদি। আমার কাছে মনে হয়েছে নোয়াখালীরটা খুব ভালো হয়েছে, সৌম্য সরকার, হাসান মাহমুদ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। টেক গ্রেট কেয়ার, কিপ ওয়াচিং মাই চ্যানেল and my page for having much more BPL updates.